y equal to ln x, তাহলে এখানে y1 equal to হবে 1/x, এটা equal to আবার আমরা লিখতে পারি x ইনভার্স, y2 equal to এখানে -1 x to the power -1, তাই এখানে আমাদের আছে হলো y2, ও সরি এখানে -1 -1, তাহলে এটা হবে -1 into x to the power -2, ঠিক আছে। এরপরে y3 equal to -1 into -2 x to the power -3, এরপরে আমরা যদি লিখি y4 সমান এখানে -1 -2 -3 x to the power -4, এটা হবে -4, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি -1 to the power এখানে -1 into 1 x to the power -2, তো এটাকে আবার লেখা যায় -1 to the power 1, এখানে আমরা লিখতে পারি হলো 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, x to the power -2, তো এখানে সমান লিখতে পারি হলো -1 to the power 2 -1, এখানে 2 1 ফ্যাক্টোরিয়াল সরি ইনটু 2 1 ফ্যাক্টোরিয়াল x to the power -2, এটার ক্ষেত্রে আমরা -1 to the power স্কয়ার, এখানে 1 into 2 মানে 2 ফ্যাক্টোরিয়াল x to the power -3, that is -1 to the power 3 1, মূলত আমাদের এখানে y2 আছে, এই y2 এর সাথে মিল রাখার জন্য এত কিছু করছি, ঠিক আছে। ও তোমরা ফ্যাক্টোরিয়াল নিয়ে এখন জানো না, না ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যেমন ধরো 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 into 4 into 3 into 2 into 1, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলির গুণফল, এটা বোঝায় হলো 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তো এখানে আমাদের যেহেতু এখানে y2 আছে, অর্থাৎ এখানে আছে শুধু 1, তাহলে 1 মানে আমরা 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, 1 মানে হচ্ছে 1, ঠিক আছে, 2 মানে হচ্ছে 1 into 2, তারপরে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 2 3, এরকম। তো অর্থাৎ এখানে আমরা যদি 1 2 3 4 5 সমান হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়ালের বাংলা হলো গৌণিক, অর্থাৎ যে সংখ্যার ফ্যাক্টোরিয়াল হবে 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলির গুণফল বোঝাবে, ঠিক আছে। তো এখানে আমাদের আসবে 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 3 1 ফ্যাক্টোরিয়াল x to the power -3, এখানে আসবে -1 to the power কিউব, এখানে 1 গুণ 2 গুণ 3, 1 into 2 into 3 x to the power -4, তাহলে এখানে আসবে -1 to the power 3 ফ্যাক্টোরিয়াল x to the power -4, তাহলে এটাকে আমরা এখানে y4 থাকার জন্য আমরা এটাকে 4 আকারে প্রকাশ করব, অর্থাৎ এখানে -1 to the power 4 1 4 1 ফ্যাক্টোরিয়াল x to the power -4, তাহলে এটাকে লেখা যায় একইভাবে যদি আমরা অগ্রসর হই, তাহলে y n সমান হবে -1 to the power n -1 ফ্যাক্টোরিয়াল x to the power -n, ঠিক আছে। পুরো বিষয়টা বুঝতে পারছো কিনা? এখানে আমরা এটা হলো yn নির্ণয় করব, yn নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলাম, আমাদের হলো y1, এরপরে x এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করলাম, হলো y2, এরপরে y3। এখন আমরা এইটাকে এই n তম অন্তরক বের করার জন্য আমরা এটাকে একটু গোছায় মানে সাজায় লিখতেছি, সাজায় লেখার এখানে আছে হলো -1 into x to the power -2, যেহেতু আমাদের দুইবার অন্তরীকরণ এখানে 2 এর সাথে মিল আছে, তো এখানে আমরা
-1 টু দি পাওয়ার ওইটাকে আলাদা করে নিলাম, আর হচ্ছে এখানে সংখ্যাটাকে আমরা আলাদা করে নিলাম। তাহলে -1 ইনটু 1 x টু দি পাওয়ার -2, তাহলে -1 কে আমরা -1 টু দি পাওয়ার 1 লিখি, আর এখানে 1 কে 1 ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার -2, তাহলে এখানে আসবে কি -1 টু দি পাওয়ার, যেহেতু এখানে 2 আছে এজন্য আমরা 1 কে লিখতে পারি হলো 2 - 1, 2 - 1 মানে 1, আবার হচ্ছে এখানে 1 ফ্যাক্টোরিয়াল মানে 2 - 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 ফ্যাক্টোরিয়াল। আমরা এখানে 2 টা নিলাম শুধু এই y2 এর সাথে মিল রাখার জন্য, আর এখানে তো x টু দি পাওয়ার -2 আছে। এরপরে দুই বার অন্তরীকরণে এখানে -1 টু দি পাওয়ার স্কয়ার, এই 1 ইনটু 2 মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, এখানে -1 টু দি পাওয়ার, যেহেতু ওখানে y3 তিনবার অন্তরক এজন্য 3 - 1 লিখছি মানে হচ্ছে 2, আর এখানে 3 - 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার -3। এবার y4 হচ্ছে -1 টু দি পাওয়ার 3, এখানে 1 2 3, এখানে -1 টু দি পাওয়ার 3 3 ফ্যাক্টোরিয়াল, এখানে -1 টু দি পাওয়ার 4 - 1, আর হচ্ছে 4 - 1 ফ্যাক্টোরিয়াল এটা। আর একই রকম ভাবে যখন yn লিখবো তখন হচ্ছে এখানে 4 আছে, 4 এর জায়গায় যেমন হচ্ছে এখানে এটা আছে, এখানে 4 এর জায়গায় n বসাই দিলেই আমাদের এটা চলে আসবে। এই ধারাবাহিকতাটা তৈরি করার জন্য আমরা এটা করি। এখানে y equal to x plus b to the power minus m, y1 equal to এখানে -m into x plus b whole to the power -m minus 1, তাহলে এটাকে লেখা যায় -1 to the power m into x plus b to the power -m plus 1। y2 equal to -1 m minus m minus 1 into x to the power -m minus 2 সমান এখানে -1 to the power 2 m into m plus 1, আর হচ্ছে x to the power -m plus 2। ঠিক আছে, এখানে আমাদের আছে দুই বার অন্তরীকরণ টু দি পাওয়ার 2, এখানে m into m plus 1, তাহলে আমাদের এটাকে এইভাবে, এবার যদি y3 নেই, ও সরি এখানে এটা এখানে x plus b কে অন্তরীকরণ করলে a হয়, এখানে আমাদের আসবে into a, এখানে আসবে আমাদের a into a, এই এটাকে আবার যদি কি লিখলাম ছিলাম, এটা এটা হলো আমাদের এইভাবে,
তো এখান থেকে আমরা লিখতে পারি হলো -1 টু দি পাওয়ার 1 m এখানে x প্লাস b টু দি পাওয়ার -m প্লাস 1 ইনটু a। তো এখন y2 সমান আমাদের আসবে -1 টু দি পাওয়ার 1 m ইনটু -m মাইনাস 1 এখানে x প্লাস b টু দি পাওয়ার -m মাইনাস 2 ইনটু এখানে এই এ তো এটা, আর এখানে এটাকে অন্তরীকরণ করলে আসবে হলো মূলত a স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ এটাকে x প্লাস b কে আবার অন্তরীকরণ করলে এরকম আসবে। ঠিক আছে, এবার y3 সমান হচ্ছে -1, এখানে আমরা যদি এর পরের টুকু করি এখানে -1 টু দি পাওয়ার স্কয়ার হবে m ইনটু m প্লাস 1 x প্লাস b টু দি পাওয়ার -m মাইনাস 2 ইনটু a স্কয়ার। ঠিক আছে, একটুখানি আমরা মাঝে ফাঁকা রাখবো, আমরা একটা ধারাবাহিকতা আনার জন্য এরপরে কাজগুলি করব। এখানে দেখো y3 ইকুয়াল টু আমাদের আসবে -1 টু দি পাওয়ার, এখানে মূলত এখানে স্কয়ার আসছে এই দুইটার জন্য, এখানে তিনটার জন্য আসবে কিউব m ইনটু m প্লাস 1 ইনটু m প্লাস 2, এরপরে x প্লাস b টু দি পাওয়ার m মাইনাস m মাইনাস 3, আর এখানে আসবে হলো a কিউব। ঠিক আছে, এখানে আসবে আমাদের a কিউব। এখন এখানে তোমরা দেখো যে এখানে যখন m আসছে এরপরে আসছে m ইনটু m প্লাস 1, তো এরপরে আসছে m ইনটু m প্লাস 2, আমাদের এখানে দেওয়া ছিল হলো 3, এখানে আসছে 2, তার মানে 3 মাইনাস 1 আসছে। ঠিক আছে, তাহলে এখানে আসবে 3 মাইনাস 1, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি -1 টু দি পাওয়ার কিউব m ইনটু m প্লাস 1 ইনটু m প্লাস 3 মাইনাস 1, আর হচ্ছে এখানে x প্লাস b হোল টু দি পাওয়ার -m মাইনাস 3 a কিউব। তো এখন আমরা যদি এখানে এটা করি, এইভাবে যদি আমরা অগ্রসর হই তাহলে এখানে আসবে 3 n, তারপরে এখানে m প্লাস n মাইনাস 1, এখানে আমরা n তম ভাবে যদি আসি এখানে ডট 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 yn সমান হবে -1 টু দি পাওয়ার n m ইনটু m প্লাস 1 ইনটু m প্লাস 2 ইনটু ডট ডট এখানে আসবে m, এখানে দেখো 3 ছিল, 3 মানে হচ্ছে এখানে 3, তাহলে এখানে আসবে m প্লাস n মাইনাস 1, এখানে x প্লাস b টু দি পাওয়ার m, এখানে n আর হচ্ছে a টু দি পাওয়ার n। ঠিক আছে, এইভাবে আসবে 3 বার করে তারপরে আমরা ধারাবাহিকতা দেখাই দিতে হবে। ঠিক আছে, এটা তো এখানে ধারাবাহিকভাবে এটা দেখালাম। এবার হচ্ছে yn ইকুয়াল টু আসবে
মাইনাস 1 টু দি পাওয়ার n, এরপরে m ইনটু m প্লাস 1 ইনটু m প্লাস 2, এরপরে ডট ডট এখানে আমরা m প্লাস n মাইনাস 1, এখানে m মাইনাস 1 ফ্যাক্টরিয়াল দিব, তারপরে ভাগ যদি m মাইনাস 1 ফ্যাক্টরিয়াল দেই m মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, আর হচ্ছে এখানে x প্লাস b টু দি পাওয়ার কত হয় মাইনাস m মাইনাস n ইনটু a টু দি পাওয়ার n। অর্থাৎ এটা দিয়ে আমরা এর পরের পদটা এখানে আসছে হলো n পর্যন্ত আসছি, এর পরের পদটা আসবে আমাদের হলো m মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, এটা যদি আমরা করি এরপরে আসবে m মাইনাস 1 m মাইনাস 2 এরকম ভাবে n পর্যন্ত। ঠিক আছে, m প্লাস n মাইনাস 1 plus n minus 1 plus n minus 1 factorial a to the power n x plus b। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, ও সরি এটা এখানে এইভাবে, অর্থাৎ আমাদের এখানে সবচেয়ে বড় পদটা হলো এখানে মাইনাস 1 টু দি পাওয়ার n m প্লাস n মাইনাস 1 ইনটু এখানে এর আগেরটা হবে হলো m প্লাস n মাইনাস 2 ডট ডট করে এখানে m প্লাস 2 ইনটু m প্লাস 1 ইনটু m। ঠিক আছে, অর্থাৎ এটা হলো বড় পদ, এরপরের থেকে আমাদের এক এক করে কমতেছে, ডিক্রিজ হইতে হইতে এখানে আসছে হলো m প্লাস 2, তারপরে m প্লাস 1, তারপরে হলো আমাদের m। তাহলে এরপরের পদটা কত হবে m মাইনাস 1, এটা আমরা m মাইনাস 1 ফ্যাক্টরিয়াল দিয়ে আমরা হরলবকে গুণ করে দিব, অর্থাৎ এখানে m মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, আর এখানে এটা এর সাথে আমাদের x প্লাস b টু দি পাওয়ার m প্লাস n আর a টু দি পাওয়ার n টাকে আমরা সামনে নিয়ে আসি। এইটা একটুখানি বোঝার আছে, এখানে আমাদের m প্লাস n মাইনাস 1 শেষ পদ, অর্থাৎ এটা হলো বড়, আস্তে আস্তে এটা ডিক্রিজ হতে হতে এখানে m আসছে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ঘুরাই লিখি m প্লাস n মাইনাস 1, তার আগের পদটা হবে কি মাইনাস 2, এরকম ভাবে ডট ডট করতে করতে এখানে আসছে m, এরপরে এরপরের পদ হবে m মাইনাস 1, তারপর একটা m মাইনাস 2, এরকম ভাবে যেতে যেতে আমাদের 3 টু 1 পর্যন্ত আসবে, আসলে আমরা এটাকে লিখতে পারবো m প্লাস n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। তো আমরা এখানে m মাইনাস 1 ফ্যাক্টরিয়াল আমরা হরলবকে যদি গুণ করি তাহলে তো আমাদের মানের কোনো পরিবর্তন হয় না, আমরা জাস্ট ঘুরায় দেখছি এটাকে। ঠিক আছে, প্রমাণের আকারে আনার জন্য। তো এখানে আমাদের আসবে minus 1 to the power n a to the power n m plus n minus 1 factorial by হচ্ছে m minus 1 factorial x plus b to the power m plus n। এটা প্রমাণিত। এটা মাইনাস ছিল না ঘাত, মাইনাস ঘাত থাকার জন্য এটা নিচে চলে আসছে। ঠিক আছে, এটা একটুখানি যদি পরীক্ষায় প্রমাণ দিতে বলে সেক্ষেত্রে এইভাবে দেবা, না হলে এই পর্যন্ত এখানে অ্যানসার। ঠিক আছে, y এর নির্ণয় করতে বলে এই পর্যন্ত আমাদের অ্যানসার, আর যদি প্রমাণ করতে বলে তাহলে এটাকে এইভাবে সাজায় লিখে এরপরে m - 1 ফ্যাক্টরিয়াল m - 1 ফ্যাক্টরিয়াল হরলবকে গুণ করে তারপরে করতে হবে। বুঝতে পারছো? এরপরে আমাদের আছে 10 নম্বর, কি করছো কেউ? cos inverse y by b equal to
ln x by a to the power n। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি cos inverse y by b equal to n ln x by a। ঠিক আছে, তাহলে y by b equal to cos n ln x by a। তাহলে y equal to b cos n ln x by a। আমাদের ওখানে দেওয়া আছে দেখো 3 নম্বরে। এখানে cos inverse y by b equal to ln x by a to the power n। তাহলে n ln এর সামনে থাকলে এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। ও x by n, x by n, ঠিক আছে, এটা n। তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি y equal to b cos n ln x minus n ln n। ঠিক আছে, এটা লিখতে পারি। এবার আমাদের দুই বার অন্তরীকরণ করে তারপরে মিলিয়ে করতে হবে। এখানে y1 সমান minus b sin n ln x minus n ln n into এটাকে অন্তরীকরণ করলে আসবে হলো কি আসবে n by x। ঠিক আছে, এটাকে অন্তরীকরণ করলে আমাদের এইটা আসবে। আর তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x y1 সমান এখানে minus b n sin n ln x minus n ln n। ঠিক আছে, এই উপর থেকে এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? তো এখান থেকে আমরা লিখতে পারি x এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করলে এখানে আমরা লিখতে পারি x y2 প্লাস এখানে y1 ইকুয়াল টু এটাকে অন্তরীকরণ করলে আমাদের আসবে হলো মাইনাস বি এন cos n ln x minus n ln n ইনটু এই ভিতরটাকে অন্তরীকরণ করলে আসবে হলো n বাই x। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? এবার আমরা x দিয়ে যদি উভয় পক্ষে গুণ করি এখানে x স্কয়ার y2 প্লাস x y1 ইকুয়াল টু আমাদের এখানে আসবে মাইনাস n স্কয়ার b cos n ln x minus n ln n y ইকুয়াল টু আমাদের এইটা কোনটা জানি এইটা এইটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি x স্কয়ার y2 প্লাস x y1 ইকুয়াল টু মাইনাস n স্কয়ার y। ঠিক আছে,
বুঝতে পারছো সবাই? একটু প্রমাণে দাও। অঙ্ক করছো পরেরগুলি 10 নম্বর, এগুলি কিন্তু সহজই। দশের 1 নম্বর, y equal to x plus root 1 plus x square to the power m plus x plus root 1 plus x square to the power minus m। তোমরা কি বৃহস্পতিবার সকালে পড়তে পারো? সকালে ক্লাস পড়া আছে 8টার দিকে? 8টা থাকে, তাহলে একটু পরে এসো, 8টা 15 এসো, ঠিক আছে? একদিন ক্লাস সবাই একটু বলো, গ্রুপে চলে এসেছি 8টা 15 পড়া। বৃহস্পতিবার, নেক্সট বৃহস্পতিবারে বিকালের পড়াটা সকালে পড়া। বন্ধ তো রবিবারে। একটু সবাই বলে মানে গ্রুপে একটু লিখে দিও, আর মানে সবাই বল, আমি ফোন দেবো না, ঠিক আছে? তারপর পরে, কারণ ওই পড়াটা এসেনশিয়াল আমাদের জন্য, কারণ আমাদের সামনে। তো এটাকে আমরা লিখতে পারি হলো y1 equal to m x plus root 1 plus x square to the power m minus 1। এটাকে অঙ্কীকরণ করলে আমাদের আসবে কত? 1 plus 1 by 2 root 1 plus x square into 2x plus minus m x plus root 1 plus x square to the power minus m minus 1 into 1 plus 1 by 2 root 1 plus x square into 2x। বুঝতে পারছো সবাই? আমরা অন্তরীকরণ করলে x to the power n বিবেচনা করব প্রথম, তারপরে ভিতরটাকে যেভাবে অন্তরীকরণ করে সেটা করলাম, ঠিক আছে? তো এখানে আমরা লিখতে পারি y1 সমান হচ্ছে m x plus root 1 plus x square to the power m into x plus root 1 plus x square to the power minus 1 into এটাকে যদি আমরা 2 বাদ দিই, এরপরে লসাগু করি, তাহলে root 1 plus x square, এখানে root 1 plus x square to the power x square plus x, এটা থাকে, ঠিক আছে? একই রকম ভাবে আমাদের ওইটাকে যদি করি, এখানে minus m into x plus root 1 plus x square to the power minus m into এখানে x plus root 1 plus x square to the power minus 1। আর এখানেও আমরা লসাগু করলে ওইটা থাকবে। এটার ক্ষেত্রে লসাগু করলে 2 বাদ দিয়ে লসাগু করলে root 1 plus x square plus x by root 1 plus x square থাকবে, ঠিক আছে? এবার দেখো এই যে এটার ঘাত -1 আর এটার ঘাত +1, এটা বাদ যাবে, ঠিক আছে? সবাই কি বুঝছো বিষয়টা? তাহলে এখান থেকে আমরা পাবো
y1 equal to m এটা m into এখানে x plus root 1 plus x square to the power m by হচ্ছে root 1 plus x square plus এখানে minus m এখানে প্লাস না হয়ে এখানে আসবে হলো মাইনাস m into x plus root 1 plus x square to the power minus m by হচ্ছে root 1 plus x square। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা এটাকে ই করি y1 into root 1 plus ভগ্নাংশ মুক্ত করি তাহলে root 1 plus x square দ্বারা গুণ করব উভয় পক্ষে, আর এখানে m into থাকবে হলো x plus root 1 plus x square to the power m minus x plus root 1 plus x square to the power minus m এবার আমরা উভয় পক্ষে বর্গ করি, বর্গ করলে এখানে আসবে 1 plus x square y1 square equal to এখানে m square into এটার হোল স্কয়ার অর্থাৎ x plus root 1 plus x square to the power m minus x plus root 1 plus x square to the power minus m whole square এটা থাকে। তো এটাকে এই ডান পাশে যদি আমরা ক্যালকুলেশন করি m স্কয়ার a minus b হোল স্কয়ার সূত্র আসে। ঠিক আছে, a minus b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত সূত্র, তাহলে আমাদের আসবে কি x plus root 1 plus x square to the power m plus root 1 plus x square to the power minus m whole square minus 4 into এটা থার্ড ব্র্যাকেট x plus root 1 plus x square to the power m into x plus root 1 plus x square to the power minus m। ঠিক আছে, এটা a এটা b a minus b whole square সমান হচ্ছে a plus b whole square minus 4ab। স্যার কি লিখছেন 1 plus root x square আগে এটা y1 y1 টাকে এখানে অর্থাৎ এটার দ্বারা উভয় পক্ষকে গুণ করার জন্য অথবা এটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম এটাকে সবাই বুঝতে পারছো? তো এখান থেকে আমরা পাই 1 plus x square y1 square equal to এখানে m square into এটার মান কত y, তার মানে y square minus 4 এটার মান হচ্ছে আমাদের y প্রশ্নে দেওয়া আছে। তাহলে y square এটার মান তো 1, পাওয়ার পাওয়ার যোগ করলে টু দি পাওয়ার 0 হয় মানে 1। ঠিক আছে, সবাই বুঝছো? তো এবার x এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করি, তাহলে এখানে আসবে 1 plus x square এটাকে অন্তরীকরণ করলে 2y1 y2 plus y1 square into 2x equal to m square 2y y1। তো 2y1 আমরা যদি কমন নেই তাহলে এখানে থাকে 1 plus
x square into y2 x y1 equal to m square y into 2y1 2y1 বাদ দিলে 1 plus x square y2 plus x y1 equal to m square y ওইটাকে বাম পাশে নিয়ে আসছি। এটা তুলনামূলকভাবে একটু বড় অঙ্ক হলেও এই আসলে দুইটা অঙ্কের সমষ্টি এটা। এখানে কি দুইটা অঙ্ক এই টাইপের দেওয়া আছে দেখো। এখানে ওই যে 2 এর 7 নম্বর আর এর সাথে ওইরকম আরেকটা যোগ করলে যা হয় সেরকম একটা অঙ্ক। 2 এর 7 নম্বর দেখো। একেবারে একই প্রমাণ। এটাই আবার একটু টেকনিক লাগবে এখানে এসে। আমরা লাইন জিতে যাই। এখানে ম্যাক্লোরিনের ধারাটা আমি এখন দেখাচ্ছি না, পরে দেখাচ্ছি। সবাই যখন আসলে ম্যাক্লোরিনের ধারা লিখতে পারবো না। এটা ওই পূর্ববর্তী কোর্সগুলিতে অর্থাৎ আগের সিলেবাসে এটা ছিল পাঠ্য, এটা অনেক আসতো পরীক্ষায়, আর এই সিলেবাসে এটা আসে না। এই জন্য এটা অনুশীলনীতে কোনো অঙ্ক দেয়। ঠিক আছে, এটা মূলত হলো y equal to f of x ফাংশন যদি n তম অন্তরজ বিদ্যমান থাকে তাহলে ম্যাক্লোরিনের ধারা হলো এরকম যে f of x equal to f of 0 plus x f dash 0 plus x square by factorial 2 f double dash 0 x cube by factorial 3 f triple dash 0 এখানে প্লাস ডট ডট। এর অর্থ হলো যে f f dash 0 মানে কি f of x কে একবার অন্তরীকরণ করলে সেটাকে বলা হয় f dash। ঠিক আছে, তাহলে এটা হলো ম্যাক্লোরিনের ধারা। তো আমরা এই ধারার একটা অঙ্ক দেখাই, তারপরে আমরা পরবর্তী কাজে যাব। তোমাদের আমি বলছিলাম যে যে e টু দি পাওয়ার x এর যে সিরিজ, এর সূত্র বলছিলাম না এরকম e টু দি পাওয়ার x সমান 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট 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 এইভাবে। হ্যাঁ স্যার খবর পাই আমি হ্যাঁ রে স্যার পরীক্ষা চারটার সময় দিতে হবে। স্যার আড়াইটায় গেছি স্যার আসতে তো দেরি হয়েছে আবার রিক্সা গাড়ি আসার সময় স্যার দৌড়ে দৌড়ে আসছে আমি কিন্তু অনলাইনেও আসি, মানে ক্লাসটা আমি মূলত রেকর্ড করার জন্য, আর হচ্ছে আফিফা বলছিল স্যার আমি অসুস্থ ভীষণ আসতে হবে, আর চিন্তা করুন ক্লাসটা আমি রেকর্ড করে রাখি। আচ্ছা তাহলে একটু হাঁপিয়ে টাপিয়ে আসছে তাও ভালো। এখানে দেখো আমি বলতেছিলাম যে মাঝিয়ে গেল কই, এখানে f of x ফাংশন যদি x এর সাপেক্ষে n তম অন্তরীকরণ করা যায় বা অসীম অন্তরীকরণ করা যায় তাহলে ম্যাক্লোরিনের ধারা হলো f of x equal to f of 0 plus x f dash 0
প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল টু f ডাবল ড্যাশ 0 প্লাস x বিপরীত মতো সেটা হ্যাঁ ঠিক আছে এখানে আমরা e টু দি পাওয়ার x এর এরকম সিরিজ স্যার ড্যাশ কিন্তু একবার দুইবার তিনবার হ্যাঁ তো এখানে e টু দি পাওয়ার x এর জন্য আমরা এরকম সিরিজ সূত্র আমরা এর আগে ব্যবহার করছি প্রথম অধ্যায়ে অর্থাৎ 9 এর এতে লিমিটে সেই সিরিজ সূত্র আমি এখন প্রমাণ দেখাবো সামান্না সিজনাল জ্বর এই জ্বরটা আবার এমন সিরিয়াস যে এক দুই দিন সমানে জ্বর হয় ওষুধ না খাওয়ার ভালো মতে আমার ছেলে পরশু দিন থেকে জ্বর কালকে কালকে প্রথম সকালে এক ডাক্তার দেখাইছি রাত্রে আবার আরেক ডাক্তারের কাছে পরে ওই প্রথম ডাক্তার তো বলছি পরের ডাক্তার বলছে টেনশন করে না এমনি চলে যাবে পরে খালি না পাওয়া ওষুধ দিচ্ছে আর কি এই তো তোমরা পারলে বাসায় কটা কিনে নিয়ে রাখো যে কি জানি অক্সোনিনের যে প্যারাসিটামল আছে ওইগুলি কেন কারণ না পানি কি নকল হয়ে গেছে ওরা এই করোনার সুযোগে এত ব্যবসা করছে যে এখন আচ্ছা শেষ হয়েছে লেখা হ্যাঁ f of x equal to এখানে e টু দি পাওয়ার x যদি হয় তাহলে আমরা এটাকে অন্তরীকরণ করি e টু দি পাওয়ার x হবে যতবার অন্তরীকরণ করি ততবার e টু দি পাওয়ার x হবে ঠিক আছে f triple dash x equal to e to the power x এটা equal to e to the power x এই একইভাবে অগ্রসর হই তাহলে এখানে f of 0 মানে হচ্ছে e to the power 0 equal to 1 f dash 0 সমান হচ্ছে 1 f double dash 0 সমান 1 f 0 equal to 1 f 0 equal to 1 ঠিক আছে এই এবার এই আরে e টু দি পাওয়ার x এর সিরিজ সূত্র আমরা প্রমাণ করব আমরা ধরতেছি এখানে f of x equal to e to the power x তার জন্য আমরা এটা যে সিরিজ সূত্রটা আমরা শিখেছিলাম ওই সূত্রটার প্রমাণ আমরা এখানে লিখব তাহলে এখান থেকে e to the power x equal to লেখা যায় f of 0 মানে কি 1 plus x into 1 plus x square by factorial 2 into 1 x cube by factorial 3 into 1 plus dot dot dot. e to the power x e to the power x equal 1 plus so এখানে e to the power x আরে f of x equal to e to the power x ধরছি না তার জন্য আমরা এই যে মানগুলি আসছে এই মানগুলি এখানে বসাই দিলে আমাদের দেখো ওই সূত্রটাই চলে আসে 1 plus x x square by factorial 2 plus x cube by factorial 3 ঠিক আছে ওই সূত্রটার প্রমাণ ওই সময় ক্লাসে আমি বলছিলাম যে তোমাদের এটা প্রমাণ ওই যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের সাহায্যে এটা প্রমাণ করা যায় তাই এই একই রকম ভাবে এখানে দেখো বইয়ে ln 1 plus x এর সূত্রের প্রমাণ দিছে ln 1 plus x 398 পৃষ্ঠায় 398 পৃষ্ঠায় ln 1 plus x দিছে এখানে ln 1 minus x এর প্রমাণও তোমরা করতে পারবা আর হচ্ছে নিচে কাজ দিছে e to the power x a to the power x sin x cos x tan inverse x e to the power cos x এই নতুন সিলেবাসে এটা থেকে বেশি প্রশ্ন কোনোদিন দেখি নাই আর কিন্তু এগুলি তোমাদের শিখতে হবে শেখার জন্য জাস্ট ঠিক আছে না
পরিবর্তনের হার হিসাবে অন্তরজ। এখানে পদার্থবিজ্ঞানে তোমরা নিশ্চয়ই এই টাইপের অঙ্ক করছো, যে আমাদের যেমন ধরো সরণ, সময়ের সাথে সাথে কি সরণের পরিবর্তন হয় না? এজন্য সরণ হচ্ছে পি এর ফাংশন, ঠিক আছে? তো এখানে এই যে প্রথম দিকে যে অঙ্কগুলি দেওয়া আছে দেখো, 9g এর প্রথম অঙ্ক, আমরা জানি যে বেগ v = ds/dt, তারপরে ত্বরণ a অথবা f দিয়ে প্রকাশ করি আমরা ম্যাথমেটিক্সে dv/dt, ঠিক আছে? এইগুলি, তাই এইগুলির আলোকে আমাদের এই প্রথম দিকের অঙ্কগুলি, এই সূত্র দুইটার আলোকে। এখানে দেখো 1 নাম্বার বলছে সরলরেখায় চলমান কোন কণা t সেকেন্ডে s দূরত্ব অতিক্রম করে। এখানে s হলো 1/2 t³ প্লাস t² প্লাস 40। ও মাতিয়াস, বৃহস্পতিবারের দিন 8টার সময় পড়তে আসতে বলছি, সমস্যা নাই, 8টা মনে হবে। কি ক্লাস আছে? কি ক্লাস আছে আগে? ঠিক কি বললো না যে না আমি শুনবো না কি ক্লাস আছে, আর ওই দিনের জন্য একটু আসো কষ্ট করে, এরপরে আর আসলে যেহেতু পরীক্ষার সামনে তো এই জন্য, আর রবিবারের দিন আমার ছুটি নিতে হবে, এই জন্য বলতেছি। আর আজকে তো এখন তো আর পড়া নাই, 5টা পর্যন্ত পড়া যাবে না? জি স্যার। আচ্ছা, একটু আগে স্যার মানে যদি কোথাও পড়া থাকে। আচ্ছা, তারপরে এখানে বলছে যে গতি শুরুর 5 সেকেন্ড পরে কণাটির বেগ এবং ত্বরণ নির্ণয় করো। তাহলে এখানে বেগ v = ds/dt, ddt half t³ plus t² plus 40। গতকালকে খালি ওই ছেলে অসুস্থ দেখে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য ক্লাস নিতে যাইনি, স্যারে দেখলাম, ঠিক আছে, প্লাস 40। আর হচ্ছে f হলো dv/dt, মানে ddt অফ এখানে 3/2 t² প্লাস twice t প্লাস 4, twice t প্লাস এখানেই 4 আর এখানে হলো 0, ঠিক আছে? ও এখানে 4 দিব, এই তো এখান থেকে আমরা লিখতে পারি 3 2 6, 6/2 t প্লাস হচ্ছে 2 সমান 3t প্লাস 2। তাহলে গতি শুরুর 5 সেকেন্ড পরে, তার মানে t = 5 হলে v = 3/2 ইনটু এখানে 5² প্লাস 2 ইনটু 5 প্লাস 4, এখানে 25 75/2 প্লাস 10 প্লাস 4 সমান হচ্ছে 75 প্লাস 28/2। 8 5 13 3 আর 1 7 10 103/2, এখানে 51 দিয়ে 102, তার মানে 51.5 মিটার পার সেকেন্ড। dv/dt এর আগে এটা f ত্বরণকে ফ্রিকোয়েন্সি দিয়ে f দিয়ে প্রকাশ করে, আর অ্যাক্সিলারেশন বা a দিয়ে প্রকাশ করে। এখানে আমাদের সাধারণত গণিতে f দিয়ে প্রকাশ করা হয়, তো তুমি a দিয়ে প্রকাশ করলেও একই কথা বোঝাবে। তো আমাদের প্রথম গুলি দেখো এরকম অঙ্ক, 1 থেকে মানে 1 নম্বরে যে কয়টা আছে। ও এখানে আবার
ত্বরণ বের করবা, আবার ত্বরণের মান বের করবা। f ইকুয়াল টু এখানে 3 ইনটু 5 প্লাস 2 15 যোগ 2 সমান 17 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে যদি মিটার থাকে তাহলে এখানে আসবে মিটার, আর যদি মিটার না থাকে তাহলে তো আর একক ওইভাবে দেওয়া যাবে না। একক পার্ট কোনটা মান বসাই দিছি জাস্ট এটা এখানে মান বসাই দিছি আমরা, এখানে ত্বরণ নির্ণয় করলাম f ইকুয়াল টু মাইশার বাড়ি কোথায়? আমাদের দুজনের বাড়ি কাউকে তুমি এসএসসি পাস করছো কাউখালী শহরে কি তোমার কেন্দ্র ছিল? তোমাকে কেন্দ্রে ভিজিলেন্সে দিছিলাম এই তোমাকে কেন্দ্রে ভিজিলেন্সে গেছিলাম। আমাদের কাউকে ম্যাডাম একটা আছে এবং আমাদের যাওয়ার কথা ছিল আরো পশ্চিম দিকে, অর্থাৎ ওই সুন্দরবনের কাছে কাছে যাওয়ার কথা ছিল, কত দূরে ভুয়ো ভুয়ো ক্ষেত্র, কত দূরে কেন্দ্র দেওয়া ঠিক একেবারে ওই যে বলেশ্বর নদী দ্বারা মনে হয় এটা ভাগ হয়েছে, ওই ওই জায়গায় একটা কেন্দ্র ছিল, ওখানে পরে আমরা রথদিন না যেয়ে এখানে গেছি। ঠিক আছে, তো এখানে একের 4 নম্বর s equal to at square plus bt plus c। আমাদের বলছে যে t সময় কণার বেগ v হলে এইটা প্রমাণ, হ্যাঁ তাহলে t সময় যদি বেগ v হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ds by dt equal to twice at plus b। ঠিক আছে, তো এখান থেকে আমরা লিখতে পারি, আমাদের বলছে কি প্রমাণ করো যে এত, হ্যাঁ এইটা তো তাহলে v স্কয়ার ব্যাখ্যা আলাদা আলাদা করা যায় t equal to v, এখানে v equal to twice at plus b, তাহলে v square equal to twice at plus b whole square সমান b square equal to 4at square plus 4ab t plus b square, তার মানে b square minus b square equal to এইভাবেই তো দেওয়া আছে এখানে 4at যদি আমরা কমন নেই, ও এখানে 4 কমন নেই, 4a কমন নেই, 4a কমন নেই, 4 কমন নেই, তাহলে এখানে একটা কিছু বেশি এসে গেল নাকি, twice at b square minus a square twice at plus b 4a square, এই তো 4a কমন নিলে এখানে at square plus bt, এটা আসবে at square bt সমান হচ্ছে s minus c। ঠিক আছে, এটাই তো প্রমাণিত, b square minus b square মাইশা কোর্সে ঢাকা উত্তর কিন্তু বাইরেছে কমপ্লিট। বাড়ি থেকে বাবা আছে, বাবা কি করে? এরপরে দেখো 4 নাম্বারটা 5 নাম্বারটা আছে, যদি একটি কণা এমন ভাবে চলে যে দূরত্ব অনুরূপ সময়ের বর্গের সমানুপাতিক, তাহলে দূরত্ব যদি s হয় তাহলে এটা t স্কয়ারের সমানুপাতিক। ঠিক আছে,
তাহলে দেখাও যে বেগ সময়ের সাথে সমানুপাতিক বেগ পরিবর্তনের হার ধ্রুবক। তাহলে এখানে আমরা লিখি s kt, যেখানে k ধ্রুবক। তাহলে এখানে সরি, এখানে ds বাই dt এটাই তো বেগ, v ds বাই dt সমান হচ্ছে টয়েস kt, আর a dv বাই dt মানে হচ্ছে টয়েস k, এটা ধ্রুবক। ঠিক আছে, তাহলে কি বেগ ধ্রুবক প্রমাণিত, সরি ত্বরণ ধ্রুবক, বেগ পরিবর্তনের হারই তো ত্বরণ, তো এখানে বেগ পরিবর্তনের হার ধ্রুবক। এরপরে আমি আবার বলি, এখানে বলছে যে একটা কণা এমন ভাবে চলে, এখানে হলো 1-এর 5 নাকি 5 নম্বর, একটা কণা এমন ভাবে চলে যে সরণ হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এখানে t সময় সরণ যদি s হয়, তাহলে s ভেরিজিয়াস t স্কয়ার, বর্গের সমানুপাতিক বলছে, তাহলে s kt সমানুপাতিক ধ্রুবক। তারপরে তাহলে s kt স্কয়ার। এখন আমাদের বলছে যে দেখা হচ্ছে বেগ সময়ের সাথে সমানুপাতিক, তাহলে বেগ হলো এটা v টয়েস k t, তাহলে এখানে আমাদের 2k কি ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি এটা ভেরিজিয়াস t, তাহলে বেগ সময়ের সমানুপাতিক। আর এই বেগকে যদি আবার ডেরিভেটিভ করি সেটা হয় ত্বরণ, অর্থাৎ বেগের পরিবর্তনের হার বলছে, তাহলে বেগের পরিবর্তনের হার এই যে টয়েস k মানে ধ্রুবক। এইভাবে আমাদের গড় মান উপপাদ্য, গড় মান উপপাদ্য। গড় মান উপপাদ্য, গড় মান উপপাদ্য বলছে যে ফাংশনের অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা তো আমরা জানি নাকি। অবিচ্ছিন্নতা হলো যে কন্টিনিউয়াস হবে, একটা বিন্দু থেকে শুরু করে সেটা সব সময় কি কোনো জায়গায় ফাঁকা থাকবে না, এটা হলো আমাদের অবিচ্ছিন্নতা। আর অন্তরীকরণ যোগ্যতা ফাংশনটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে সেটা অন্তরীকরণ যোগ্য হবে, অর্থাৎ অন্তরীকরণ করা যাবে। এরকম যদি ফাংশন হয় তাহলে আমাদের এখানে গড় মান উপপাদ্যটা দেখো যে পৃষ্ঠা নম্বর 401-এ, এখানে যদি f of x ফাংশন ab বদ্ধ ব্যবধিতে, এটা বদ্ধ ব্যবধি আর খোলা ব্যবধি সম্পর্কে জানো? ব্যবধি এখানে আমাদের ধরো এটা হলো 1 আর এটা হলো 2, যদি এই 1 বিন্দু সহ 2 বিন্দু পর্যন্ত হয় তাহলে আমরা এটাকে লিখব, এই থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয় বদ্ধ ব্যবধি। ঠিক আছে, যদি এরকম হয় 1 ফাঁকা 2 এর আগ পর্যন্ত, 1 এর পর থেকে 2 এর আগ পর্যন্ত এরকম হয়, তখন এটাকে বলা হয় খোলা ব্যবধি। এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওপেন এটাকে বলে ওপেন ইন্টারভ্যাল বা খোলা ব্যবধি বলা হয়। ঠিক আছে, এইটা এইভাবে প্রকাশ করা হয় আর কি। আমরা ক্লাস 6 থেকে শুরু করছি, এটা করছি না, ওই যে অসমতা, এটা হলো বাস্তব সংখ্যা রেখা, সংখ্যা রেখা বাস্তব সংখ্যা। তো এই 1 বিন্দু থেকে 2 বিন্দু পর্যন্ত যদি পুরাটা হয় তাহলে আমরা বলি সেটা বদ্ধ ব্যবধি, 1 থেকে 2 পর্যন্ত 1 বিন্দু সহ 2 বিন্দু সহ। আর 1 বিন্দু বাদে 1 বিন্দুর পর থেকে 2 বিন্দুর আগ পর্যন্ত যদি হয় তাহলে সেটাকে খোলা ব্যবধি হিসেবে বলি। ঠিক আছে, তো এটাকে লেখা হয় হলো 1 less than or equal x less than or equal 2, আর এটার ক্ষেত্রে লেখা হয় 1 x less than 2 এইভাবে। ঠিক আছে স্যার, ওই প্রশ্নটা হচ্ছে কি অন সহ মানে 2 পর্যন্ত, মানে 2 ও আছে, 2 ও সহ 2 সহ অন সহ সবটা হয়, এটা হচ্ছে ওই দুইটা বাদ দিয়ে মাঝখানে। হ্যাঁ, তাই যদি একটা সহ আরেকটা না থাকে তখন মানে এইটা তখন এটাকে সেমি ওপেন সেমি ক্লোজ, তখন এটাকে এই যে যে পাশে ক্লোজড সে পাশে 1 থেকে এইভাবে লিখি।
বদ্ধ খোলা ব্যবধি, ক্লোজড ওপেন ইন্টারভেল, এটাকে বলা হয় সেমি ক্লোজড সেমি ওপেন। ঠিক আছে, এখানে গলম্যান উপপাদ্যটা বলছে যে f of x ফাংশন এত ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং এই যে দেখো ওপেন ইন্টারভেলে যদি অন্তরীকরণযোগ্য হয় তবে x এর মাঝে c এর একটি মান পাওয়া যাবে যাতে f of b minus f of a equal to b minus a f dash c হবে। বলছে যে বর্ণনা যদি f of x ফাংশন একটা ব্যবধির কথা বলছে, সেই ব্যবধিটা হলো a থেকে b, এত ব্যবধিতে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন। 2 নম্বরে এই ব্যবধিতে অন্তরীকরণযোগ্য, অর্থাৎ আমরা ওই ফাংশনকে অবিচ্ছিন্ন আমরা ওই ফাংশনটা যেমন আমরা f of x equal to x এই ফাংশন যদি বিবেচনা করি, এটা হলো কি আমাদের সরলরৈখিক ফাংশন, তাহলে এই ফাংশনটা আমরা যদি লেখচিত্র আঁকতে চাই তাহলে কিভাবে x এর মান 1 বসাই, x এর মান 1 বসালে f of x এর মানও 1 হবে, আবার x এর মান যদি 2 বসাই এটাও 2 হবে, এইটা হবে এরকম। ঠিক আছে, এরকম। এখন আমরা যদি এখানে এটা হলো আমাদের 1 বিন্দু, এটা হলো 2 বিন্দু, তাই এই 1 আর 2 বিন্দুর মাঝে এই ফাংশনটা অবিচ্ছিন্ন, এর মানে হচ্ছে এর মাঝে কোনো জায়গায় কোনো বিন্দুতে স্টেপ নাই আর কি, ফাঁকা নাই, সব বিন্দুতে এখানে ভর আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অবিচ্ছিন্ন ফাংশন। এটা তো সরলরেখা, শুধু সরলরেখা হবে যে কোনো রেখার ক্ষেত্রে আমরা f of x দিয়ে প্রকাশ করছি, মানে যে কোনো ফাংশন। এটা হলো সরলরৈখিক ফাংশন, এখানে আমাদের sin x cos x tan x তারপরে ln x সব ফাংশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ঠিক আছে, তো এখন এই ব্যবধিতে যদি আমরা f of x ফাংশনকে x এর সাপেক্ষে বিচ্ছিন্ন হবে, যখন আমাদের বিদ্যমান থাকবে না মান তখন বিচ্ছিন্ন হবে। ঠিক আছে, এখানে আমরা যদি এরকম একটা ফাংশন আছে, এরকম টাইপের কিন্তু ফাংশন ছিল আমাদের ওখানে। তো এখন যদি আমরা x x এর মান যদি 0 থেকে ছোট নেই, অর্থাৎ x less than 0 হলে f of x হলো 1। ঠিক আছে, তাহলে আমরা এখানে ওই ব্যবধিতে আমরা এখানে লেখচিত্র আঁকি। এখানে x এর মানটা হলো আমাদের মূল বিন্দু, x এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে f of x এর মান কত হয়, f of x মানে হলো এখানে y 1 হয়। তাহলে x যদি আমরা এই ধ্রুবক ফাংশনের ক্ষেত্রে যা হয় আর কি, x যদি আমরা -1 নেই y এর মান 1 হবে, x এর মান যদি আমরা -2 নেই y এর মান 1 হবে। তাহলে এখানে 1 এর জন্য আমাদের 1 হবে, 2 এর জন্য 1 হবে, 3 এর জন্য আমাদের 1 হবে, 0 এর থেকে কম যত মান নেই সবগুলাই 1 হবে। হ্যাঁ, আর এখানে শূন্য বিন্দুতে কি হবে, শূন্য বিন্দুতে তো আর আমাদের এইটা নাই। ঠিক আছে, তাহলে আমাদের এইটা হবে হলো এখানে ধরো এই শূন্য বিন্দুর এখান থেকে শুরু করে এই, অর্থাৎ এই বিন্দুর পরের থেকে শুরু হবে এটা। ঠিক আছে, এই ব্যবধিতে ফাংশনটা হবে এরকম। আর এই ব্যবধিতে আমাদের ফাংশনটা কেমন হবে, x এর মান যদি 0 বসাই, x এর মান 0 বসালে এখানে আসবে 1, x এর মান 0 বসালে আমাদের আসবে 1। আমি এখানে যদি 2 নেই, 1 না নিয়ে আমরা 2 নেই, তাহলে 0 বসালে আমাদের কত আসবে 2, তাহলে এটা 1 এটা 2। তারপরে যদি 2 বসাই, 1 নেই, 1 নিলে পরে আমাদের আসবে 3, 1 নিলে আমাদের ধরো এটা 1 নিছি, এটা আসবে 3। এরপরে চিত্রটা এরকম আসবে। তাহলে কি এই বিন্দুটা, এই 1 বিন্দুতে ফাংশনটা বিচ্ছিন্ন, অর্থাৎ এখানে আমাদের 1 বিন্দুতে যেটা আছে তার আগ পর্যন্ত হলো আমাদের এইটুকু আসছে, আর 1 এর পরের জন্য আমাদের এটা এখানে আসছে। তার মানে কি আমাদের ফাংশনটা বিচ্ছিন্ন।
এই 1 বিন্দুতে ফাংশনটা একটার থেকে আলাদা হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ এরকম আমাদের আমরা এখান থেকে মাওয়াঘাটে কাঠালিয়া ঘাটে গেলাম, এখন তো বাংলা বাজার না কি জানি দিচ্ছে ওটার নাম, বাংলা বাজার ঘাট। তো এখান থেকে আমরা যখন নিচে উঠলাম, এখানে এবারে এসে শিমুলিয়া ঘাট যাই এখানে, অর্থাৎ এখান থেকে আমাদের এই পথে ঘুরে এরপরে এখানে যাওয়া লাগে। ঠিক আছে, অর্থাৎ একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন। আর যখন ব্রিজ হয়ে যাবে তখন কি হবে, ডাইরেক্ট আমরা চলে যেতে পারবো। ঠিক আছে, কোনো স্যার অসুবিধা এখানে একই ফাংশনের জন্য বিভিন্ন মানে মানের ক্ষেত্রে ওইটা একসাথে থাকে না একটা কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে বলা হলো স্টেপ ফাংশন, মানে ভাঙ্গা ভাঙ্গা ফাংশন আর কি মোটের উপর কথা। ঠিক আছে, আমরা যদি f of x equal to 1/x নেই, তাহলে ফাংশনটা কেমন হবে? এখানে x equal to 0 বিন্দুতে কিন্তু ফাংশনটা বিদ্যমান নয়, 1/0 হয়। ঠিক আছে, এই জন্য আমাদের এই ক্ষেত্রে ফাংশনটা ওই 0 বিন্দুতে বিচ্ছিন্ন হবে। ঠিক আছে, তো আমরা যে মূল বিষয়ে আসছিলাম সেটা হলো f of x ফাংশন এত ব্যবধিতে যদি অবিচ্ছিন্ন হয় আর এই ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হয়, তাহলে এই x less than a less than b, এটা হলো কি আমাদের এই ইন্টারভেলটা, এই ইন্টারভেলে অন্তরীকরণযোগ্য হবে। যদি এরকম হয় তবে a ও b এর মাঝে, অর্থাৎ এটা a এবং b এর মাঝে x এর এমন মান c থাকবে, অর্থাৎ a less than c less than b থাকবে, যাতে এখানে f of b minus f of a equal to b minus a f dash c হবে। ঠিক আছে, এইটা বলছে হলো গড় মান উপপাদ্য। x এর এমন মান, x এর এমন মান c থাকবে যাতে করে, অর্থাৎ c থাকবে, অর্থাৎ a less than c less than b থাকবে যাতে এইটা হয়। ঠিক আছে, এইটা হলো আমাদের গড় মান উপপাদ্য। কি বর্ণালী? এখানে f ড্যাশ মানে কি একবার অন্তরীকরণ করে? হ্যাঁ, x এর সাপেক্ষে f of x কে একবার অন্তরীকরণকে করে সেখানে c বসালে এই শর্ত মেনে চলবে। ঠিক আছে, এগুলো কোন বিজ্ঞানী দিছিল? এই তোমাদের এই নবম অধ্যায় আর দশম অধ্যায় মিলে এটা একটা বই, নবম অধ্যায় আর দশম অধ্যায় মিলে একটা বই। তো এইটার উপরে আমাদের একটা চ্যাপ্টার আছে বড়, এই তোমার গড় মান উপপাদ্য আর একটা হলো মধ্যমান উপপাদ্য, দুইটা আছে ওইখানে। ঠিক আছে, তো এখন মোটের উপর এটা সূত্রটা বা বর্ণনাটা আমাদের জানতে হবে। এখানে প্রমাণ এখানে দেয়নি, শুধু একটা চিত্র দিয়ে ব্যাখ্যা দিচ্ছে আর কি। এখানে অনুশীলনীতে যে দেখো একটা অঙ্ক দিচ্ছে, আমাদের অনার্স পরীক্ষায় এই অঙ্কটা অনেক আসে, ইন্টারমিডিয়েটে এই ধরনের অঙ্ক আসে না। 2 এর a 0 1 বলছে 0 1 ব্যবধিতে f of x ফাংশনের জন্য গড় মান উপপাদ্য 3 plus 2x minus x square এই গড় মান উপপাদ্যের সত্যতা যাচাই করতে হবে। ঠিক আছে, এখানে আমরা নির্ণয় করব কি f of 0 equal to 3 plus 2 into 0 minus 0 square সমান 3, f of 1 সমান হচ্ছে 3 into 3 plus 2 into 1 minus 1 square সমান 5 minus 1 equal to 4, আর হচ্ছে আমাদের f dash x equal to আমাদের
আর এখানে আসবে হলো 2 মাইনাস 2x, ঠিক আছে? ধরি বল অন্তরীকরণ করছি x এর সাপেক্ষে অন্তরীকরণ করছে এটাকে, ঠিক আছে? এখন গড় উপপাদ্য যেটা সেটা হলো এরকম, এখানে f of b minus f of a equal to b minus a f dash c, তাহলে এখান থেকে আমরা যদি f dash c লিখি তাহলে আসবে 2 minus 2c। এখানে মূল বিষয়টা হলো আমরা এই মানগুলি বসানোর পরে c এর যে মানটা পাবো সেই মানটা যদি এই ব্যবধির মধ্যে থাকে তাহলে আমরা বলবো গড় মান উপপাদ্য এটার ক্ষেত্রে সত্য, ঠিক আছে? তো এখন দেখো এখানে মান বসাই, এখানে 4 minus 3 equal to এখানে 1 minus 0, এখানে 2 minus 2c, which implies 2 minus 2c equal to 1 minus 2c equal to 1 minus 2, which implies এখানে c equal to half belongs to 0 1, তাহলে 0 আর 1 এর মাঝে আমরা c পেয়েছি, সুতরাং এই ফাংশনের ক্ষেত্রে গড় মান উপপাদ্যের যাচাই করা হলো, ঠিক আছে? এই একই রকম ভাবে আমাদের 2b নম্বরে কতগুলো দিয়েছে সত্যতা যাচাই করতে। স্যার এখানে যে বজ্রবাবু দিয়ে দিচ্ছে এগুলো হ্যাঁ, কোনটা বদ্ধ ব্যবধি দিলে সমস্যা নাই, তুমি এই একই প্রসেসে সবগুলি করো, ঠিক আছে? দেখি যে ঘোড়াবাবু দিয়ে বজ্রবাবু কোনো নাই, এফেক্ট নাই। আমাদের মধ্যবর্তী মান উপপাদ্যের একটা কাজ হয়েছে, সেটা হলো তোমাদের যে আমি এটা যে রেকর্ড করে কথা বলছি আমি তো এটাই বুঝতেছি না, কিন্তু আমি যে বললাম তোমাদের ক্লোজ করতে হবে না, এটা তো ফাঁস হয়ে যাবে না স্যার কে বলে ভাইরাল হয়ে যাবে, কারণ আমি না ইউটিউব চ্যানেলে বর্তমান মনে হয় 600-র মতো আছে সদস্য আছে, আহ তাহলে ওরা যদি শেয়ার করে দেয় আমি শেষ। আমার এই মাত্র মাথায় আসলো বিষয়টা, এটা কিন্তু অনেক সেন্সিটিভ বিষয়, এখন মেসেঞ্জারে মানে ড্রাইভ ফাইল বলতে আমি এই যে আমার ড্রাইভে দিয়ে সেটা আবার আমি এখানে তোমরা কি দেখতে পারবা? তাহলে দেবো না। এখানে দেখো মধ্যবর্তী মান উপপাদ্য, মধ্যবর্তী মান উপপাদ্য বলছে যে যদি কোনো না একটু অঙ্ক করালে বুঝে দেওয়া, মানে আমি এটা থিওরি, এটা কিন্তু থিওরি না, জাস্ট একটা অঙ্ক দেখালেই তোমরা বুঝতে পারবে। আমার হলো ওই আমার যে অনার্সের স্টুডেন্ট ওদের পরীক্ষা হলো ওই 11 তারিখ থেকে শুরু হবে, বুঝছো? এই জন্য ওরা ছুটিতে আছে, অর্থাৎ ওদের আগামীকাল যে 9টার সময় ওদের পরীক্ষা নেবো, ওরা বাসায় প্রশ্ন করে রেখে যায়, ওরা পরীক্ষা দিয়ে খাতা জমা দিয়ে রেখে চলে যায়, ঠিক আছে? আজকে নন মেজরিটি স্টুডেন্টরা কয়েকজন আসছিল সকালে, এখন এই জন্য আমি ফ্রি আছি, নাহলে এই সময় কিন্তু আমার ফ্রি থাকার কথা না, বুঝছো? ওদের ওই 2-3 বছর ধরে পড়াতে 2-3 বছর মানে 2 বছর তো হয়ে গেছে করোনার জন্য, ওদের সেশন জট হয়ে গেছে, তো এই জন্য আর ওদের নতুন করে কিছু পড়ানো লাগে না, ওদের খালি পরীক্ষা নিলেই হয়, ঠিক আছে? এখানে বলছে যে যদি কোনো ফাংশন f of x এত বিন্দুতে অবিচ্ছিন্ন, এত ব্যবধিতে অবিচ্ছিন্ন হবে, ওখানে কি বিন্দুতে লেখা ওই সেটা এই পাশে ওই ক্ষেত্রে
এই যে মধ্যবর্তী মান উপপাদ্য অবিচ্ছিন্ন 402 অঙ্কটা পৃষ্ঠা করাইছি না সেজন্য আমার 402 পৃষ্ঠায় দেখো এটা ব্যবধি লেখো প্রতিজ্ঞা এসো সবাই বলছে এত ব্যবধিতে অবিচ্ছিন্ন হয় এবং এত শূন্য না হয় এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তবে f of x equal to 0 সমীকরণের এত ব্যবধিতে কমপক্ষে একটি সমাধান থাকবে ঠিক আছে এখানে আমরা অঙ্কই করি আমাদের অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন দিয়ে কোনো কাজ নাই এখানে 3 নম্বরের একটা অঙ্ক দেখালেই তোমরা সব বুঝতে পারবে দেখো x কিউব মাইনাস x 4x প্লাস 1 সমান 0 ঠিক আছে এটাকে আমরা ধরি f of x equal to x কিউব মাইনাস 4x প্লাস 1 আমাদের ব্যবধিটা হলো অন টু ব্যবধি বলছে অন টু ব্যবধি তাহলে আমরা নির্ণয় করব হলো f of 1 সমান 1 কিউব মাইনাস 4 into 1 প্লাস 1 সমান 2 মাইনাস 4 সমান মাইনাস 2 এটা কি শূন্য থেকে ছোট ঠিক আছে আরেকটা হলো f of 2 equal to 2 কিউব মাইনাস 4 into 2 প্লাস 1 সমান 8 মাইনাস কত 8 প্লাস 1 সমান 1 গ্রেটার দ্যান 0 আমাদের উপপাদ্যটা বলছে যে যদি এই ফাংশন এই ব্যবধিতে অবিচ্ছিন্ন হয় আর হচ্ছে এইটা নট ইকুয়াল টু 0 হয় এই দুইটার মান নট ইকুয়াল টু 0 হয় তাহলে এই দুইটা পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট যদি হয় তাহলে এই সমীকরণের সমাধান এই ব্যবধিতে একটা সমাধান থাকবে ঠিক আছে আমি আবারও বলি অবশ্যই থাকবে যদি এটা নেগেটিভ আর পজিটিভ হয় দুইটা মান ব্যবধিত তাহলে এর মাঝে একটা সমাধান বিদ্যমান থাকবে কমপক্ষে একটা সমাধান আরো থাকতে পারে সমাধান বলতে কি বুঝো এই দেখো x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0 তাহলে x ইকুয়াল টু 1 এর একটা সমাধান x ইকুয়াল টু 1 বসালে বাম পক্ষ ডান পক্ষ সমান তো আমাদের মধ্যবর্তী মান উপপাদ্য বলছে যে যদি এই ফাংশন এই ব্যবধিতে অবিচ্ছিন্ন হয় আসলে কি অবিচ্ছিন্ন এই অ্যালজেব্রিক ফাংশন বা বহুপদী ফাংশন সব সময় x এর সকল বাস্তব মানের জন্য অবিচ্ছিন্ন হয় তো এটাকে বলা হয় বীজগণিতিক ফাংশন অথবা বহুপদী ফাংশন এই বহুপদী ফাংশনের ক্ষেত্রে এটা x এর সকল বাস্তব মানের জন্য অর্থাৎ সকল ব্যবধিতে এটা অবিচ্ছিন্ন হয় বুঝছো তাহলে এরকম যদি হয় তাহলে এই দুই প্রান্ত বিন্দুতে যদি ফাংশনের মান বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে এর মাঝে একটা সমাধান থাকবে ঠিক আছে এইটাই আমাদের এখানে দেখাতে হবে এখন শুধু বলবে কি মান সমান যেহেতু এই দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট এখানে লিখবো যেহেতু f of 1 ও f of 2 বিপরীত চিহ্ন বিশিষ্ট তাই এত ব্যবধিতে সমীকরণের কমপক্ষে একটি সমাধান থাকবে এই তো প্রমাণিত অর্থাৎ ওই আমাদের বলছে যে কমপক্ষে একটি করে সমাধান আছে এটা দেখাতে হবে ঠিক আছে তাহলে আমাদের যেহেতু বিপরীত চিহ্ন বিশিষ্ট তাই আমাদের কমপক্ষে মধ্যবর্তী হ্যাঁ কিন্তু তুমি ইচ্ছে করলে এর সমাধানও নির্ণয় করতে পারো কিভাবে সায়েন্টিফিক ক্যালকুলেটরে দিয়ে পারো সমাধান ক্যালকুলেটর আছে কাছে দাও দেখাই দিই দেখে দেই